হ্যালো বন্ধুরা, ঠিক আপনারা আনন্দে আছেন? মানে আনন্দ হবে না কেন? 30টা রোজা রাখার পর আজকে ঈদের দিন, সবাই আনন্দে আছে, আমরাও আছি, আপনারাও আছেন। ইনশাআল্লাহ আপনাদের ঈদটা সুন্দর কাটুক, আমরা এটাই প্রত্যাশা করি। এবং আজকে এই ঈদের দিনে আমি আপনাদের জন্য একটি ঘটনা নিয়ে এসেছি, ভৌতিক ঘটনা। এই ঘটনাটি উপভোগ করুন এবং ঈদটা ঠিক মতো পালন করুন। তো চলুন আর দেরি না করে আমরা ঘটনাটি শুনে আসি। দিনাজপুর সদরের লক্ষ্মীতলা বাজার, দিনাজপুর ফুলবাড়ি হাইওয়ে ধরে জমজমাট এক জায়গা। সেখানে একটি বিখ্যাত হোটেল, হাঁসের মাংসের জন্য যার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। গভীর রাতেও সেখানে ভিড় লেগেই থাকে। সেদিন রাত 10টায় আমি, আমার ছোট কাজিন মিনহাস, তার বন্ধু প্রান্ত, আমার বন্ধু তাসকিন প্ল্যান করলাম লক্ষ্মীতলায় গিয়ে জমিয়ে খাওয়া হবে। মিনহাস আর তাসকিন অনেকটা এগিয়ে গিয়েছিল, আমি আর প্রান্ত পেছনে। আমরা চিৎকার করে ওদের ডাকলাম, কিন্তু তারা কেউ শুনতে পেল না। ঠিক সেই 2 কিলোমিটারের ফাঁকা রাস্তায় ঢুকতেই বুকের ভেতর কেমন অজানা চাপ অনুভব করলাম। শরীরের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হচ্ছিল আমরা যেন কারো রাজ্যে অনুমতি ছাড়া ঢুকে পড়েছি। হেডলাইটের আলোয় যে দৃশ্য বাঘটার কাছে পৌঁছাতেই দেখলাম, তা ভাষায় প্রকাশ করা কঠিন। 8-10 জন বৃদ্ধা, সবাই কালো বোরখা পরা, মুখগুলো আগুনে ঝলসে গেছে, আর আমাদের দিকেই তারা মুখ ফিরিয়ে। সবার একই চেহারা। যেদিন আমার শরীরের উপরে ঝুঁকে এসেছিল একটি ছায়া, আমাকে কিচ্ছু না করে সরাসরি ঢুকে গিয়েছিল শরীরের ভেতর। সেদিন থেকেই শুরু ভয় পাওয়ার। শুনবেন আমার জীবনের বাস্তব ঘটনা? চলুন হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব। এই ঘটনাটি পাওয়ার পর আমি যিনি ঘটনা পাঠিয়েছেন তার সাথে কথা বলি এবং তারপরে তিনি আমাকে জানান যে এই ঘটনাটি তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা এবং তিনি পরবর্তীতে আরো বেশ কিছু ঘটনা আমাদের উপহার দেবেন বা পাঠাবেন বলে জানিয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। পর্ব 1, ঘটনা 1 ও 2। আজ সেই 15 দিনের দীর্ঘ যাত্রার শেষ দিন। অবশেষে শেষ হলো আমার লেখা। শেষ হলো এক টুকরো ভয়, অনুভূতি আর অজানা স্মৃতির সঙ্গে লড়াই করার পথ চলা। এই 5টি ঘটনার প্রতিটি লাইন লিখতে গিয়ে আমাকে বারবার ফিরে যেতে হয়েছে সেই মুহূর্তগুলোতে, যেগুলো আজও মনে পড়লে গায়ে কাঁটা দেয়। আমাদের পারিবারিক পেশা ফলের আড়তের ব্যবসা। পাইকারি ফলের ব্যস্ততা, সারাদিনের হিসাব নিকাশ, ক্যাশ মেলানো, সবকিছুর ভিড়ে নিজের জন্য আলাদা করে সময় বের করা খুব সহজ ছিল না। তবুও কখনো গভীর রাতে, কখনো হিসেবের খাতা বন্ধ করার পর একটু একটু করে লিখেছি এই ঘটনাগুলো। অনেকবার ভেবেছি লিখবো কি লিখবো না, কারণ এই অভিজ্ঞতাগুলো শুধু ঘটনা নয়, আমার নিজের দেখা, নিজের অনুভব করা বাস্তব অভিজ্ঞতা। শেষ পর্যন্ত মনে হলো কিছু সত্য চাপা রাখার জন্য নয়। তাই সাহস করে আজ সেই সম্পূর্ণ লেখা আপনাদের পাঠালাম। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই ও শ্রোতাবৃন্দ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং আমাদের ভূত.com-এর সকল শ্রোতাবৃন্দ ভালো আছেন।
কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি আলামিন, বাসা সদর দিনাজপুর। বর্তমানে আমি বিরল সরকারি কলেজের অনার্স 4র্থ বর্ষের একজন ছাত্র। আমি পূর্বে ভূত FM এবং বর্তমানে ভূত.com এর একজন বড় ভক্ত। পরিচয় পর্ব দীর্ঘ না করে চলুন শুরু করি আমার জীবনে ঘটে যাওয়া 5টি অপ্রত্যাশিত ভয়ঙ্কর অভিজ্ঞতা। লেখায় অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। ঘটনা 1। দিনাজপুর সদরের যে এলাকায় এখন আমরা থাকি, এক সময় তার উল্টো পাশে ছিল আমাদের পুরনো বাড়ি। শৈশবের অনেক স্মৃতি জড়ানো সেই বাড়িতে থাকতে থাকতেই 2010 সালের দিকে বাবা হঠাৎ এলাকার ঠিক মাঝখানে 8 শতক জায়গা ক্রয় করলেন, যেখানে আমরা বর্তমানে বাস করছি। আমাদের এই বর্তমান বাসার ঠিক পশ্চিমে পূর্ণভাবা নদী, আর সেই নদী যেন অদৃশ্য সীমানা। ওপারে বিরল উপজেলা, এপারে দিনাজপুর সদর। ঠিক ওই পারে গ্রামের শুরু, আর এই পারে দিনাজপুর সদর। পূর্ব দিকে পাকা সড়ক, উত্তর পূর্ব প্রান্তে পাশাপাশি দাঁড়িয়ে 2টি সেতু, একটি সড়ক সেতু আর একটি রেল সেতু। 2 সেতুর মধ্যবর্তী দূরত্ব খুব বেশি না, প্রায় 1 কিলোমিটার। জায়গাটি কেনার পর বাবা সেটাকে 2-3 বছর শুধু ঘেরা দিয়ে ফেলে রাখেন। কোনো নির্মাণ নয়, কোনো তাড়াহুড়া নয়, শুধু পরিকল্পনা। 2013 সালে অবশেষে সিদ্ধান্ত নিলেন এবার বাড়ি হবে। জমির পরিমাণ 8 শতক, পুরোটা প্রায় স্কয়ার আকৃতির। রাস্তার দিকের 4 শতক ছিল সমতল, আর তার ঠিক বিপরীত পাশে বাকি 4 শতক ছিল এক ধরনের খাল, মাঝখানে আলাদা ঘেরা টানা। বাবার পরিকল্পনা ছিল পরিষ্কার, আপাতত সমতল অংশে বাড়ি হবে। খালটা ধীরে ধীরে ভরাট করে ভবিষ্যতে বড় ভাইদের জন্য আলাদা বাড়ি তোলা হবে। জমির মাঝের কর্নারে দাঁড়িয়েছিল একটা বিশাল কাঁঠাল গাছ, পুরনো, ছায়াময়, কিন্তু অদ্ভুতভাবে নীরব। ঠিক যখন বাবা নির্মাণের সিদ্ধান্ত নিলেন, তখন আশেপাশের লোকজন একে একে সতর্কবাণী দিতে শুরু করলো। কেউ বলল, জায়গাটা কিনেছেন বটে, কিন্তু খুব একটা সুবিধার না। আমরা প্রায় রাতেই এখানে অদ্ভুত জিনিস দেখতে পাই। আরেকজন বলল, একদিন সন্ধ্যার পর আপনার জমির পাশে দাঁড়িয়েছিলাম, দেখি ভেতরে এক লাল শাড়ি পরা মহিলা এই এপাশ ওপাশ হাঁটছে। আরো ভয়ঙ্কর গল্প শোনা গেল কাঁঠাল গাছ নিয়ে। একদল ছেলে নাকি রাতে কাঁঠাল চুরি করতে গিয়েছিল। গাছে ওঠার পর তারা দেখতে পায় গাছের ডাল জুড়ে ছোট ছোট শিশুদের অবয়ব। তারা নাকি বানরের মতো এক ডাল থেকে আরেক ডালে লাফাচ্ছিল। ছেলেগুলো নাকি ভয়ে গাছ থেকে লাফিয়ে পড়ে প্রাণপণে দৌড়ে পালায়। সবচেয়ে বেশি যে কথাটি সবাই বলতো, রাত গভীর হলে নাকি শোনা যেত শিশুদের খেলাধুলার শব্দ, দৌড়ঝাঁপ, হাসি, কুচকাওয়াজের মতো তালময় আওয়াজ, অথচ সেখানে কোনো শিশু থাকত না। কিন্তু বাবা এসব কিছুকে কুসংস্কার বলে উড়িয়ে দিলেন। তার বিশ্বাস ছিল একটাই, যেখানে মানুষ থাকে সেখানে অন্য কিছু থাকে না, আর থাকলেও আমরা থাকলে সরে যাবে। এই অটল বিশ্বাস নিয়েই তিনি নির্মাণ কাজ শুরু করলেন। সমতল 4 শতকের ওপর ধীরে ধীরে দাঁড়িয়ে গেল আমাদের নতুন বাড়ি। অবিশ্বাস্য হলেও সত্য, নির্মাণ চলাকালীন সময়ে অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সবকিছু নির্বিঘ্নে শেষ হলো। বাড়ি সম্পূর্ণ হওয়ার পর একদিন দাদি এলেন নতুন বাড়ি দেখতে। দাদির প্রথম আগমনটা যেন ছিল এক অদৃশ্য পূর্বাভাসের শুরু। সেদিন নতুন বাড়ি ঘুরে দেখার পর দাদি থেমে গেলেন কাঁঠাল গাছটার সামনে। পাশেই ছিল পুরনো পরিত্যক্ত সেই খাল, চারিদিকে হালকা বাতাস বইছিল, কিন্তু দাদির চোখ মুখ গম্ভীর। তিনি বাবাকে বললেন, তোমাদের ওই কাঁঠাল গাছটা আর বেড়ার ওপাশের খালটা, জায়গাটা আমার কাছে ভারী লাগছে। সন্ধ্যার পর বাচ্চাদের ওদিকে যেতে দিও না। দাদিকে ঘিরে আগে অনেক রহস্যময় গল্প শোনা ছিল। সবাই বলতো তার রাশি হালকা, তিনি নাকি এমন কিছু দেখেন যা অন্যরা দেখতে পায় না। তবে বাবা এসব কথায় কখনোই বিশ্বাস রাখতেন না। তার কাছে এসব ছিল কল্পনা, মন গড়া সাহিত্য। তার দৃঢ় বিশ্বাস ছিল, আর সাহস নিয়ে আমরা 2013 থেকে 2015 সাল পর্যন্ত নিশ্চিন্তে সেই বাড়িতেই থাকলাম।
কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি, কিন্তু 2016 সালের শুরুতে বাবা সিদ্ধান্ত নিলেন পরিত্যক্ত খালটা ভরাট করে তার উপর নতুন অংশ তৈরি করবেন। কাজ শুরু হলো, খাল ভরাট হলো, আর কাঁঠাল গাছটা এক পাশে হওয়ায় কেটে না ফেলে গাছটার পাশেই বানানো হলো একটা এক্সট্রা টয়লেট আর ওয়াশরুম। আমি আর আমার বড় ভাইয়া শিফট করলাম সেই নতুন অংশে, বাবা মা রইলেন পুরনো অংশে। অদ্ভুত ব্যাপার হলো, খালের উপর বানানো ঘরগুলো সবসময় অন্যরকম ঠান্ডা থাকত। গরমের দিনেও সেখানে একটা শীতল ভারী আবহাওয়া বিরাজ করত। আলোও কম ঢুকত, তাই দিনের বেলাতেও আমি লাইট জ্বালিয়ে ঘুমাতাম। অন্ধকার ঘরে একা ঘুমানো আমার পক্ষে কঠিন ছিল। এটাকে দুর্বলতা বা ভয় বলতে পারেন। সেদিন দুপুরে ভাইয়া বন্ধুদের সাথে বাইরে খেতে যায়, বাবা ব্যবসার কাজে বাইরে, আম্মু খাওয়ার শেষে ছোট খালার বাড়িতে বেড়াতে গেলেন। পুরো বাড়িতে আমি একা। ঘরের লাইট জ্বালিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। হঠাৎ স্বপ্নের ভেতর নিজেকে দেখতে পেলাম। পুরো বাড়ি অন্ধকার, বিদ্যুৎ নেই, বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারপর অনুভব করলাম আমার বুকের ওপর কেউ বসে আছে। 7 থেকে 8 বছরের একটি বাচ্চার মতো আকৃতি, কিন্তু পুরো শরীর কালো, অস্বাভাবিক কালো, আর চোখ দুটো লাল, টকটকে লাল, যেন অন্ধকারের ভেতরে জ্বলছে। এক হাত দিয়ে সে আমার গলা চেপে ধরেছে। আমি দোয়া কালাম পড়ার চেষ্টা করছি, চিৎকার করতে চাইছি, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তার হাতের শক্তি ছিল অমানবিক। মনে হচ্ছিল কোনো দানব তার শক্তি দিয়ে আমাকে শেষ করে দিতে চাইছে। আমি হাত পা ছুঁড়ে লড়াই করছি। মনে হচ্ছিল মৃত্যু আর আমার মাঝে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধান। বুক ফেটে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। প্রায় আধা ঘন্টা ধরে সেই ধস্তাধস্তি চলল। হঠাৎ আমার চোখ খুলে গেল। আমি বুঝলাম আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। কারণ চোখ খুলে দেখি সত্যি সত্যিই পুরো বাড়িতে বিদ্যুৎ নেই, ঘর অন্ধকার, নিস্তব্ধ, ভারী। স্বপ্ন আর বাস্তবের সীমারেখা যেন মিলিয়ে গেল। আমার শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, আম্মুকে ডাকলাম। আর ঠিক তখনই আমি যা দেখলাম তা কোনো স্বাভাবিক মানুষ দেখতে চাইবে না। দরজার দিক থেকে যেন একটা ছায়া দৌড়ে এলো। স্বপ্নে দেখা সেই একই কালো অবয়ব সে এসে আমার বুকের উপরে উঠল, কিন্তু এবার সে গলা টিপল না। সে আমার বুকের ওপর শুয়ে পড়ল, আর ধীরে ধীরে আমার শরীরে মিশে গেল। মুহূর্তটা এমন ছিল যেন কেউ বরফের মতো ঠান্ডা কিছু আমার শরীরের ভেতরে ঢেলে দিচ্ছে। আমি আর 1 সেকেন্ডও সেখানে থাকিনি। দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেলাম। রাস্তার পাশে গিয়ে দাঁড়ালাম হাঁপাতে হাঁপাতে। কিছুক্ষণ পর আম্মু এলেন। সব খুলে বললাম। তিনি বললেন, এটা মনের ভুল, বেশি ভয় পেয়েছ, নামাজ পড়ো, আল্লাহর উপর ভরসা রাখো। সেদিন রাতে আমার ঘুম আসেনি। এক অজানা শক্তির ভয়ে কাতর হয়েছিলাম। শেষমেশ অবয়বটা আমার শরীরের ভেতরে মিলিয়ে গেল। তাহলে কি সে এখনো আমার মধ্যেই আছে? নিজেকেও নিজের কাছে অচেনা লাগছিল। তারপর আল্লাহর রহমতে 2019 সাল পর্যন্ত আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি, কিন্তু আজও যখন সেই রাতের কথা মনে পড়ে বুকের ভেতর কাঁটা দিয়ে ওঠে। ওটা কি শুধুই স্বপ্ন ছিল, নাকি দাদির সেই ভারী কথাটার পেছনে সত্যিই কোনো অদৃশ্য রহস্য লুকিয়েছিল? যাই হোক, এবার চলুন ঘটনা 2-এ যাওয়া যাক। ঘটনা 2। ঘটনা 1-এর পর 2018 সালে আমার বড় ভাইয়ের বিয়ে হলো। বিয়ের পর 2020 সালের এক নিস্তব্ধ রাতে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলাম। সেদিন ভাইয়া তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিল। বাসায় শুধু আমি আর মা বাবা। রাত গভীর হতে হতে চারপাশ ডুবে গেল ঘন নীরবতায়। একটা কথা, আমার একটা অদ্ভুত খারাপ অভ্যেস আছে। বাসায় কেউ জেগে থাকলে আমি টয়লেটে যেতে পারি না। সবাই ঘুমিয়ে পড়ার অপেক্ষা করি। সেদিনও ঘড়ির কাঁটা যখন রাত 1টা ছুঁল, আমি ধীর পায়ে উঠলাম। আমাদের টয়লেটটা তৈরি করা হয়েছিল সেই কাঁঠাল গাছটা ঘেঁষে, যেই গাছটার কথা আগেও বলেছি। চারপাশে নিস্তব্ধতা এমন যেন পৃথিবী থেমে গেছে। মনে হচ্ছিল মানুষ ঘুমিয়ে পড়লেও
প্রকৃতি যেন জেগে উঠেছে, নিঃশব্দ কিন্তু সচেতন। আমি ঘরে বসে আছি, হঠাৎ খট 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 স্পষ্ট পায়ের শব্দ। মনে হলো ঠিক টয়লেটের সামনে এসে কেউ দাঁড়ালো। শরীরের ভেতরটা হালকা কেঁপে উঠল। ভাবলাম হয়তো বাবা এসেছে। স্বাভাবিকভাবে কেউ টয়লেটের সামনে দাঁড়ালে ভেতরে থাকা মানুষ কাশির শব্দ দিয়ে ইঙ্গিত করে। আমিও কাশি দিলাম, একবার, দুবার। তারপরে শুনলাম পায়ের শব্দ দূরে সরে যাচ্ছে। মনে একটু স্বস্তি এলো। ভাবলাম বাবা বুঝে চলে গেছে। কিন্তু মাত্র 2-3 মিনিট পর আবার একই শব্দ, একই জায়গায় এসে থামা। এবার কেমন যেন অস্বস্তি হলো। যদি বাবাই হয় তাহলে তো জানি আমি ভেতরে আছি, এত তাড়াতাড়ি আসবে কেন? ভাবলাম হয়তো মা। আবার কাশি দিলাম, আবার পায়ের শব্দ সরে গেল। এভাবে 10 থেকে 15 মিনিট ধরে একই ঘটনা ঘটতে লাগলো। কেউ যেন আসে, দাঁড়ায়, আমি কাশি দিই, সে চলে যায়, আবার ফিরে আসে। নিস্তব্ধ রাতটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। বুকের ভেতর অজানা চাপা ভয় জমতে লাগলো। হঠাৎ মনে হলো শুধু সামনে এসে দাঁড়ানো নয়, কেউ যেন টয়লেটের সামনে গোল করে ঘুরছে। যেমন কেউ এক জায়গায় বৃত্ত এঁকে হাঁটে, ঠিক তেমন পায়ের শব্দ, ধীর, মাপা কিন্তু স্পষ্ট। আমার শরীরে রক্ত যেন হঠাৎ দ্রুত স্রোতের মতো বইতে শুরু করলো। হাত পা ঠান্ডা কিন্তু কপালে ঘাম। আমি ভেতর থেকে কাঁপা গলায় বললাম, কে? বাবা? মা? নিঃশব্দ, একটা উত্তরও নেই। চারপাশের নীরবতা যেন আরো ঘন হয়ে এলো। মনে হলো শব্দগুলো কেবল আমার জন্যই ছিল, শুধু আমার কানে পৌঁছানোর জন্য। সেই মুহূর্তে হঠাৎ পুরনো কথা মনে পড়ে গেল, যেন অদৃশ্য কোনো সুতোয় সবকিছু জড়িয়ে আছে। ভয় এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। ভাগ্যিস তখন স্মার্টফোন ছিল। টয়লেটে ফোন নিয়ে যাওয়া আমার অভ্যেস। কাঁপা কাঁপা হাতে বাবার নাম্বারে কল দিলাম। কয়েক সেকেন্ডের রিং। তারপর বাবা ঘুম জড়ানো কণ্ঠে বললেন, হ্যালো, এত রাতে কল দিলি কেন? আমি প্রায় ফিসফিস করে বললাম, বাবা তুমি কোথায়? কোথায় আবার? রুমেই তো আছি। কি হয়েছে? আমার গলা শুকিয়ে যাচ্ছিল। তোমরা কি কেউ রুম থেকে বের হয়েছিলে? না তো, আমরা ঘুমিয়ে আছি। তুই কোথায়? সেই মুহূর্তে আমার ভয় যেন সত্যি রূপ নিল। বাবা, আমি টয়লেটে। আমি খুব ভয় পেয়েছি। তোমরা বাইরে এসো, তারপর আমি বের হব। কিছুক্ষণের মধ্যেই বাবা মা দুজনেই ঘর থেকে বের হয়ে টয়লেটের সামনে এসে দাঁড়ালেন। আমি দরজা খুলে বাইরে এলাম, চারপাশে তাকালাম। নিঃশব্দ উঠোন, কাঁঠাল গাছটা স্থির, কোনো ছায়া নেই, কোনো পদচিহ্ন নেই, কেউ নেই। সবকিছু স্বাভাবিক, কিন্তু বুকের ধুকপুকানি তখনও স্বাভাবিক হয়নি। পুরো ঘটনাটা খুলে বললাম। বাবার চোখে মুখে এক মুহূর্তের জন্য একটা চিন্তার ছায়া দেখেছিলাম, যেন তিনিও কিছু ভেবেছেন। কিন্তু আমাকে সাহস দেওয়ার জন্য বললেন, আরে ওসব কিছু না, হয়তো কোনো পশু প্রাণী চলাফেরা করছিল, এই শব্দই পেয়েছিস। তার কথা শুনে নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো সত্যিই তাই, হয়তো না। তবে আল্লাহর অশেষ রহমতে এরপর থেকে আমাদের বাসায় আর কখনো এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু সেই রাতে কাঁঠাল গাছের পাশে সেই গোল করে ঘোরার শব্দ এখনো মাঝে মধ্যে গভীর রাতে মনে পড়ে। আর মনে হয় সত্যি কি পশু প্রাণী ছিল, নাকি কেউ, মানে অন্য কেউ। ঘটনা 3। শুরুতেই বলেছিলাম আমাদের বাড়ি 2 সেতুর মাঝখানে। এক পাশে সড়ক সেতু আর এক পাশে রেল সেতু। 2 সেতুর যে কোনোটা পার হলেই ওপারে বিরল উপজেলা। নদীর এপার যেন শহর, ওপারটা পুরো গ্রাম। রেল সেতু পার হয়ে প্রায় 1.5 কিলোমিটার পশ্চিমে গেলে কাঞ্চন জংশন। সেখানে একটা ছোট দোকান, গরুর মাংসের কোপ্তা আর ভাজা পোড়ার জন্য বিখ্যাত। আমাদের এলাকা তো বটেই, দূর দূরান্ত থেকেও মানুষ আসে সেই স্বাদের টানে। সাল 2021, ডিসেম্বরের শেষ দিক। উত্তরবঙ্গের শীত কেমন হয় তা শুধু যারা দিনাজপুর বা পঞ্চগড়ের দিকের মানুষ তারাই বোঝে। সন্ধ্যা 7টা মানেই যেন গভীর রাত। কুয়াশা এমন ঘন
যে সামনে 5 হাত দূরেও ঠিক মতো দেখা যায় না। সেদিন আমি আর আমার বন্ধু, ধরা যাক তার নাম রাকিব, আমরা ঠিক করলাম কোপ্তা খেতেই হবে। দোকান তো সন্ধ্যার পরেই খুলে, তাই আমরা 7টার দিকে রওনা দিলাম রেল সেতুর উদ্দেশ্যে। ব্রিজ পার হতেই কেমন যেন একটা গা ছমছমে অনুভূতি ঘিরে ধরল। চারপাশ নিস্তব্ধ, মনে হচ্ছিল প্রকৃতি থেমে আছে, কিন্তু থেমে থেকেও যেন অপেক্ষা করছে। কিসের জন্য জানি না। রেল লাইন দিয়ে সোজা গেলে কাঞ্চন জংশন, আবার ব্রিজ পার হয়ে বাম দিকে নেমে একটা ছোট রাস্তা গেছে, সেটা রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে রেল স্টেশনের দিকে। মাঝখানে একটা ক্যানেল। রেল লাইনটা উঁচু বাঁধের মতো। আমরা যখন রেল লাইনের দিকে তাকালাম, দেখলাম কুয়াশা এত ঘন যে লাইনটাই যেন অদৃশ্য হয়ে গেছে। কিছুক্ষণ আগে এই কুয়াশার মধ্যে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। একজন মানুষ ট্রেনে কাটা পড়ে। তখন থেকে এই কুয়াশার মধ্যে রেল লাইন ধরে হাঁটার সাহস কমে গেছে। আমি রাকিবকে বললাম, নিচের রাস্তা দিয়ে যাই, রেল লাইনটা ভালো লাগছে না। রাকিবও চুপচাপ মাথা নাড়ল। বুঝলাম ওর মনেও একই অস্বস্তি। আমরা নিচের রাস্তা ধরলাম। একটু এগিয়ে 2 রাস্তার মোড়, সেখানে একটা কালী মন্দির। চারপাশ ঘন গাছপালা, প্রায় জঙ্গল। সোজা গেলে কাঞ্চন জংশন, বায়ে গেলে মানপুর। সেই মন্দির পেরিয়ে ইটের ভাটা, তারপর প্রায় 1 কিলোমিটার ফাঁকা জনশূন্য পথ। সেদিন অদ্ভুতভাবে আমরা দুজনেই চুপ। অন্যদিন হাসি ঠাট্টায় পথ কেটে যায়, কিন্তু সেদিন কোনো কথা নেই, শুধু হাঁটার শব্দ আর কুয়াশায় ভেজা শ্বাসের শব্দ। কষ্টে সৃষ্টে পৌঁছালাম কাঞ্চন জংশনে। ভিড় বেশি, বসার জায়গা নেই। রাকিব বলল, পার্সেল করে নেই, রাস্তায় খেতে খেতে ফিরব। আমরা কোপ্তা আর বড়া নিয়ে ফিরতে শুরু করলাম। প্রথমে কিছু ঘর বাড়ি, সব ঠিকঠাক। তারপর শুরু হলো সেই ফাঁকা রাস্তা, যেখানে আলো নেই, মানুষ নেই, শুধু কুয়াশা আর শীতল বাতাস। হঠাৎ আমাদের দুজনেরই মনে হলো পেছনে কেউ আছে। আমরা কিছু বলিনি, কিন্তু একসাথে থেমে গেলাম। রাকিব ফিসফিস করে বলল, কিরে, পেছনে কে? আমরা ঘুরে তাকালাম, আর যা দেখলাম তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ঠিক 1 হাত পেছনে দাঁড়িয়ে আছে এক সাদা ধবধবে প্রাণী, দেখতে কুকুরের মতো, কিন্তু আকারে অনেক বড়, অস্বাভাবিক বড়। তার সাদা পশম কুয়াশার মধ্যেও জ্বলজ্বল করছে, আর তার চোখ, সেই চোখ দুটো আমাদের দিকে স্থির তাকিয়ে আছে, নড়ছে না, পলক পড়ছে না। আমাদের শরীর জমে গেল, মুখে শব্দ নেই। রাকিব কাঁপা গলায় বলল, ঢিলমারি। আমি সাথে সাথে ওর হাত চেপে ধরলাম। না, এটা সাধারণ কিছু না। হঠাৎ মনে পড়ল, অনেকে বলে আগুনে এরা বেশ দূরে থাকে। আমি বললাম, তোর লাইটার বের কর, আগুন জ্বালা। রাকিব লাইটার জ্বালালো। ছোট্ট শিখা কুয়াশা কেটে উঠল। অবিশ্বাস্যভাবে আমরা সামনে 1 পা বাড়াতেই সেই প্রাণীটা থেমে গেল, কিন্তু লাইটার বন্ধ করতেই 1 নিমিষে আবার আমাদের ঠিক 1 হাত পেছনে এভাবে চলতে লাগলো। আগুন জ্বলছে, ও থেমে যাচ্ছে। আগুন নিভলেই ও সামনে। আমাদের বুক ধুকপুক করছে, ঠান্ডায় নয়, ভয়ে। কিছু দূরে একটা চিকন আইল দিয়ে রেল লাইনে ওঠা যায়। আমি বললাম, রেল লাইনে উঠি? ওটা হয়তো উঠতে পারবে না। আমরা লাইটার জ্বালিয়ে ধীরে ধীরে আইল ধরে রেল লাইনে উঠলাম। উপরে উঠতেই প্রাণীটার নিচে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে যেন এক অদ্ভুত ক্ষোভ। আমরা হাঁটতে লাগলাম। কালী মন্দির তখন প্রায় 1.25 কিলোমিটার দূরে। পেছনে তাকালাম, ও নেই। মনে হলো হয়তো বেঁচে গেলাম, কিন্তু ঠিক কালী মন্দিরের কাছে পৌঁছাতেই অসম্ভব এক ঘটনা ঘটল। প্রথমে মন্দির, তারপর একটু ঘন গাছপালা, তারপর রাস্তা, তারপর ক্যানেল, তারপর রেল লাইন। আমরা রেল লাইনে। হঠাৎ মন্দিরের দিকের জঙ্গল থেকে সাদা কুকুর আকৃতির ওই প্রাণীটি ঝাঁপিয়ে বেরোলো। 2-3 লাফে সরাসরি আমাদের সামনে। লাইন থেকে কালী মন্দির প্রায় 200 ফিট দূরত্ব। এই 200 ফিট মনে হলো 10 সেকেন্ডে সে পার হলো। লাফ দিয়ে চলে এলো আমাদের সামনে। এটা কোনো স্বাভাবিক প্রাণীর পক্ষে করা সম্ভব নয়। আমরা ওকে অনেক পেছনে, অর্থাৎ 1.25 কিলোমিটার পেছনে রেখে এসেছিলাম। তাহলে এলো কোত্থেকে? একই চেহারা, একই জলজলে সাদা শরীর, একই স্থির চোখ।
এবার তার চোখে স্পষ্ট হিংস্রতা। রাকিব চিৎকার করে কান্না করছিল, আমি দোয়া পড়ছিলাম। আমরা আর কিছু ভাবার সময় পেলাম না। দোয়া দ্রুত পড়তে পড়তে লাইটার জ্বালালাম। সে আবার থামল, কিন্তু এক পা, তারপর এক পা দুই পা করে ধীরে ধীরে এগোচ্ছে। সামনে ব্রিজের বাজার, 4 রাস্তার মোড়। আমি জানি, আমরা জানি সেখানে আলো আছে, মানুষ আছে। কোনো মতে যদি সেখানে পৌঁছাতে পারি। আমরা হাঁটছি, সে এগোচ্ছে, লাইটার জ্বলছে, শ্বাস ভারী হচ্ছে। ঠিক ব্রিজের কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ সে নেই, এক মুহূর্তে নেই, যেন ছিলই না কখনো। আমরা বাজারে ঢুকতেই রাকিব থপ করে মাটিতে বসে পড়ল, অজ্ঞান। আশেপাশে 2-1 পানি ছিটালো। আমি একপাশে বসে হাঁপাচ্ছি, হাত কাঁপছে। বাড়িতে ফোন করা হলো। রাকিবের বড় ভাই এসে আমাদের নিয়ে গেল। পরের 2-3 দিন আমরা দুজনেই জ্বরে পড়ে রইলাম। শরীরের জ্বর কমেছে, কিন্তু সেই সাদা চোখের দৃষ্টি আজও মাঝে মধ্যে কুয়াশা নামলে মনে পড়ে। ওটা কি সত্যিই একটা কুকুর ছিল, নাকি অন্য কিছু, যে কুয়াশার আড়াল থেকে আমাদের অনুসরণ করছিল? যাচ্ছি 4 নাম্বার ঘটনায়। ঘটনা 3-এ বলেছিলাম, রেল ব্রিজ পার হয়ে রেল লাইনের বাঁ দিকের সরু রাস্তা সোজা চলে গেছে কাঞ্চন জংশনের দিকে। কিছু দূর এগোলেই এক নিঃশব্দ কালী মন্দির, আর সেই মন্দিরের পাশ কাটিয়েই বাঁ দিকে ঢুকে গেছে মানপুরের পথ। একটা পথ যার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে অদৃশ্য কারো শ্বাস প্রশ্বাস। যে ঘটনার কথা বলবো সেটি সেই মানপুরেরই। সময় 2023 সালের অক্টোবর। দিনাজপুর সদরের লক্ষ্মীতলা বাজার। দিনাজপুর ফুলবাড়ি হাইওয়ে ধরে জমজমাট এক জায়গা। সেখানে একটি বিখ্যাত হোটেল, হাঁসের মাংসের জন্য যার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। গভীর রাতেও সেখানে ভিড় লেগেই থাকে। সেদিন রাতে ঠিক 10টায় আমি, আমার ছোট কাজিন মিনহাজ, তার বন্ধু প্রান্ত, আমার বন্ধু তাসকিন, সব ছদ্মনাম, প্ল্যান করলাম লক্ষ্মীতলায় গিয়ে জমিয়ে খাওয়া হবে। কিন্তু ঠিক তখনই তাসকিন বলল, আগে পুকুরের মাছের খাবার দিয়ে আসতে হবে, তারপর যাব। তাসকিন আর তার বড় ভাই মানপুরের 4টি পুকুর ভাড়া নিয়েছিল মাছ চাষ করার জন্য। জায়গাটা নদীর ওপারে, বিরল উপজেলার ভেতরে, আমাদের শহর থেকে প্রায় 12 কিলোমিটার পশ্চিমে, আর লক্ষ্মীতলা পূর্বে প্রায় 15 কিলোমিটার। মানে আগে পুকুরে গেলে রাত অনেক হয়ে যাবে। আমরা অনেক বুঝালাম আগে খেয়ে আসি, তারপর চাষ। কিন্তু তাসকিন যেন এক অদৃশ্য জেদের বশে বারবার বলছিল আগে খাবার দিতেই হবে। 3টা বাইক নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। সময় গড়িয়ে রাত 11টা। লক্ষ্মীতলায় যাওয়া আর ঠিক হবে না, এই সিদ্ধান্তে যখন পৌঁছে গেছি তখন তাসকিন হঠাৎ বলল, এত রাতে আমি একা ব্রিজ পার হয়ে মানপুর যাব? তোরা তো জানিস ওই রাস্তা কেমন, আমি একা পারবো না। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক দ্বিধা, এক চাপা ভয়। বন্ধুকে একা পাঠানো যায় না, এই ভেবে শেষমেশ আমরা ঠিক করলাম সবাই মিলে যাব, খাবার দিয়ে দ্রুত ফিরে আসব। নদীর সড়ক সেতু পেরিয়ে আমরা রেল লাইনের পাশের রাস্তা ধরে এগোলাম। কালী মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় বাতাসটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। রাতের নীরবতা এত ঘন যে বাইকের শব্দও অস্বাভাবিক লাগছিল। মানপুরের রাস্তা দিনে যেমন নির্জন, রাতে তা হয়ে ওঠে রহস্যে মোড়া। দুপাশে বিশাল গাছ, কোথাও ঝোপঝাড়, কোথাও অন্ধকার, এমন ঘন যেন আলো গিলে খাচ্ছে। মনে হচ্ছিল আমরা 200 বছর আগের কোনো জনশূন্য রাজ্যে ঢুকে পড়েছি। মানপুরে ঢোকার আগে মেইন রাস্তা থেকে বাঁ দিকে ঢুকতে হয়। 2 কিলোমিটার দীর্ঘ এক ফাঁকা পথ, দুপাশে জমি, কোনো বাড়িঘর নেই, নেই কোনো আলো। মিনহাজ আর তাসকিন অনেকটা এগিয়ে গিয়েছিল, আমি আর প্রান্ত পেছনে। আমরা চিৎকার করে ডাকলাম, একসাথে যাই, কিন্তু তারা যেন শুনতেই পেল না। ঠিক সেই 2 কিলোমিটার ফাঁকা রাস্তায় ঢুকেই বুকের ভেতর কেমন অজানা চাপ অনুভব করলাম। শরীরের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হচ্ছিল আমরা যেন কারো রাজ্যে অনুমতি ছাড়া ঢুকে পড়েছি। বাঁকটার কাছে পৌঁছাতেই হঠাৎ হেডলাইটের আলোয় যে দৃশ্য আমরা দেখতে পেলাম
আজও ভাষায় প্রকাশ করা কঠিন। প্রায় 8-10 জন বৃদ্ধা, সবাই কালো বোরখা পরা, মুখগুলো আগুনে পোড়া, যেন ঝলসে গেছে। তারা আমাদের দিকেই মুখ করে আছে, আর সবার একই চেহারা, একই দূরত্ব বজায় রেখে, ঠিক যেন স্কুলের লাইনে দাঁড়ানো ছাত্রছাত্রীদের মতো সোজা সারি। আর তাদের ঠোঁটে অস্বাভাবিক এক মুচকি হাসি। পেছনে বসা প্রান্ত চিৎকার করে উঠল, এটা কি? আমার পুরো শরীরের লোম খাড়া হয়ে গেল। মনে হচ্ছিল আমরা অন্য কোনো এক জগতে ঢুকে পড়েছি। হাত কাঁপছিল, বাইক নিয়ন্ত্রণ হারাতে বসেছিল, কিন্তু থামার সাহস হয়নি। ওদের পাশ কাটিয়ে যেন প্রাণ নিয়ে ছুটে গেলাম। মিনহাজ আর তাসকিনকে সব বলতেই আমরা 3 মিনিটের মধ্যে আবার ফিরে গেলাম সেই জায়গায়। যুক্তি বলছিল, ওরা তো আমাদের বিপরীত দিকে যাচ্ছে, এত দূর যেতে পারেনি। কিন্তু অবাক ব্যাপার, পুরো সেই 2 কিলোমিটার রাস্তা খুঁজেও কিছুই নেই। না কোনো মানুষ, না কোনো শব্দ, না কোনো ছায়া। প্রান্তর মুখ সাদা হয়ে গিয়েছিল, তার গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। তাসকিন অস্বাভাবিক চুপ, যেন সে কিছু জানে কিন্তু বলতে চাইছে না। পুকুরে খাবার দিয়ে 3টি বাইক একসাথে একই গতিতে শহরে ফিরল। কেউ আর কথা বলেনি। সবাই আতঙ্কে গুটিয়ে বাসায় ঢুকে গেলাম। সারা রাত ঘুম আসেনি, মনে শুধু এক প্রশ্ন, আমরা কি দেখলাম? পরদিন সবাই তাড়াহুড়ো করে কাজ করে ফ্রি হয়ে সন্ধ্যায় আবার চায়ের দোকানে বসলাম। তাসকিনের চোখে মুখে অদ্ভুত চাপা ভাব। সেই তাসকিনের দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করতে লাগলাম। বারবার সে এড়িয়ে যাচ্ছিল। জোরাজুরি করতে সে অবশেষে বলল, তোরা যে 1.5 কিলোমিটার রাস্তায় ওই জিনিসটা দেখেছিস, ওই রাস্তাটা সুবিধার না। দিনে মানুষ ব্যবহার করে, কিন্তু রাতে একদম মনে হয় অন্য কারো। তারপর সে বলল তার বড় ভাইয়ের সাথে ঘটা ঘটনা। কিছুদিন আগে তার বড় ভাই পুকুরে খাবার দিয়ে বাড়ি ফেরার পর তার 2 মাস বয়সী শিশুটি অকারণে প্রচন্ড কান্না শুরু করে। দিনাজপুর মেডিকেল, অরবিন্দ শিশু হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, পার্সোনাল ডাক্তার, পরীক্ষা, কিছুতেই কারণ ধরা পড়ে না। কান্না থামে না। প্রতিবেশীরা জানতে পারলে এক হুজুরের ঠিকানা দেন। ভাইয়া ভাবি তার সন্তানকে নিয়ে হুজুরের কাছে যান। হুজুর সবকিছু শুনে বলেন, কাল বাসায় যাবেন। পরের দিন তিনি বাড়িতে এলে পুরো বাড়ি ঘুরে দেখেন এবং বড় ভাইকে আলাদা করে ডেকে বলেন, সেদিন নাকি পুকুর থেকে ফেরার পথে রাস্তায় এক জিনের বাচ্চা খেলছিল। বাইকের সামনে পড়ে তার আঘাত লাগে। সেই জিনের বাবা মা রাগে তার পিছু নিয়ে বাসা পর্যন্ত আসে, আর প্রতিশোধ হিসেবে তার শিশুকে বিরক্ত করছে। হুজুর বলেন, আমার 2-3 দিন সময় লাগবে, তারপর তিনি আবার বাড়িতে আসবেন। ততক্ষণে তিনি বাচ্চাকে একটি তাবিজ দিয়ে যান। তারপর 2-3 দিন পর তিনি ফিরে এলেন। হুজুর নাকি তার জিনের মাধ্যমে সেই জিনকে বোঝানোর চেষ্টা করেছে। জিনটি কিছুতেই মানছিল না। এক পর্যায়ে জিনটি কিছু শর্ত দেয় এবং সদকা দিতে বলে। ভাইয়াকে ক্ষমা চাইতে বলেন। বড় ভাই তা করেন। এরপর আর কোনো সমস্যা হয়নি। তাসকিন বলল, তারপর থেকেই আমি রাতে একা যাই না। তোদের সেদিন নিয়ে গিয়েছিলাম কারণ একা যেতে ভয় লাগছিল। ওই গ্রামে যারা রাতে দেরি করে ওই রাস্তা দিয়ে যায়, প্রায় ওই কালো বোরখা পরা বৃদ্ধাকে দেখতে পায়। আজও ভাবি, সেই কালো বোরখার বৃদ্ধার রহস্য আসলে কি? আপনাদের জানা থাকলে দয়া করে বলবেন। ঘটনা 5 কোনো এক রাতের নয়, কোনো নির্দিষ্ট তারিখেরও নয়। এটা আমার জীবনের সাথে জড়িয়ে থাকা এক রহস্যময় অধ্যায়, যেখানে স্বপ্ন আর বাস্তবের সীমানা বারবার গুলিয়ে গেছে। আজ আপনাদের সামনে সেই অদ্ভুত শিউরে ওঠা সত্যগুলোই তুলে ধরছি। এক সময়ে আমি এক ধরনের স্বপ্ন দেখতাম, ভয়াবহ, অস্বস্তিকর আর অকারণ কান্নায় ভরা স্বপ্ন। গভীর রাতে দেখতাম কেউ একজন মারা গেছে। মুখটা অপরিচিত, দৃশ্যটা অস্পষ্ট, কিন্তু মৃত্যুর পরিবেশটা ছিল একেবারে বাস্তবের মতো ঠান্ডা ও ভারী। স্বপ্নের ভেতরেই আমি বুঝতে পারতাম কেউ চলে গেছে চিরতরে। কিন্তু আসল আতঙ্ক শুরু হতো সকালে। ঘুম ভাঙার পর কিছুক্ষণের মধ্যেই খবর আসতো আমাদের আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে বা পরিচিত কারো মৃত্যু হয়েছে। প্রথম এটা কাকতালীয় ভেবেছিলাম, কিন্তু যখন ঘটনাটা একটানা বারবার
দিনের পর দিন ঘটতে লাগলো, তখন বিষয়টা আর সাধারণ মনে হয়নি। ঘুমোতে যাওয়ার আগে বুকের ভেতর কেমন একটা অজানা ভয় কাজ করত। আজ আবার কাকে দেখব, আর সকালে কি শুনবো? আমার বাবা মাও আতঙ্কে থাকতেন। ধীরে ধীরে তারাও যেন বিষয়টাতে অভ্যস্ত হয়ে গেলেন, কিন্তু সেই অভ্যস্ততার ভেতরেও ছিল চাপা ভয়, এক অদৃশ্য অপেক্ষা। আমাদের এলাকায় এক আন্টি আছেন। বাবা মার সাথে তার খুব ভালো সম্পর্ক। দীর্ঘদিন ধরে তার স্বামী এক কঠিন রোগে আক্রান্ত হয়ে প্যারালাইজড অবস্থায় বিছানায় পড়েছিলেন। ডাক্তার শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে বলেছিলেন, বাসায় নিয়ে যান, যা খেতে চাই খাওয়ান, সময় বেশি নেই। এক রাতে আমি ঘুমালাম। ভোরের দিকে স্বপ্ন শুরু হলো। দেখলাম আমার বাবা আর মা দুজনেই মারা গেছেন। দাফনও সম্পন্ন হয়েছে। চারিদিকে শোকের পরিবেশ। আমি একা দাঁড়িয়ে আছি, বুক ফেটে কান্না করছি, অসহায়, ভেঙে পড়া। স্বপ্নের কান্না এতটাই তীব্র ছিল যে কান্না করতে করতেই আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি সব ঠিক আছে। এটা স্বপ্ন, শুধুই স্বপ্ন। কিন্তু বুকের ধরফর করাটা থামছিল না। সকালে আমি পুরো স্বপ্নটা বাবা মাকে খুলে বললাম। কথা শেষ হতেই বাবার মুখের রং বদলে গেল। চোখে মুখে এক অদ্ভুত চিন্তার ছাপ, যেন তিনি ভেতরে ভেতরে সবকিছু মিলিয়ে নিচ্ছেন। কোনো কথা না বাড়িয়ে বাবা সোজা চলে গেলেন সেই আন্টির বাড়িতে। গিয়ে বললেন, আপনার স্বামীকে আজ ভালোভাবে পাক পবিত্র হয়ে গোসল করতে বলবেন। কথাটা শুনে আন্টি কেঁপে উঠলেন। কাঁপা গলায় বললেন, কেন ভাই, কি হয়েছে? বাবা শান্ত স্বরে বললেন, তেমন কিছু না, অসুস্থ মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো, তাই বললাম। বাবার কথা মতো সেদিন আন্টি তার স্বামীকে গোসল করালেন, পরিষ্কার কাপড় পরালেন। আর অবিশ্বাস্য হলেও সত্য, সেই দিনই, ঠিক সেদিনই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরদিন আন্টি বাবাকে বললেন, আপনি কিভাবে বুঝলেন? বাবা প্রথমে কিছুতেই বলতে রাজি হচ্ছিলেন না, কিন্তু জোরাজুরিতে শেষে বললেন, আমার ছোট ছেলে যখন স্বপ্নে কাউকে মারা যেতে দেখে, তখন আমাদের আশেপাশে কেউ মারা যায়। কাল রাতে সে স্বপ্ন দেখেছিল, তাই সন্দেহ হয়েছিল। এই কথা ছড়িয়ে পড়তেই আশেপাশে বিষয়টা জানাজানি হয়ে যায়। আর ঠিক তখন থেকেই হঠাৎ করেই আমার সেই ধরনের স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। অদ্ভুত না? আমি বুঝতে পারলাম, আমি যখন কোনো স্বপ্ন মানুষের সাথে শেয়ার করি, তখন সেই স্বপ্নের ধারাবাহিকতা থেমে যায়। এরপরও আরো কিছু অদ্ভুত স্বপ্ন দেখতাম, কিন্তু যতবারই কাউকে বলেছি, ঠিক ততবারই সেই স্বপ্নগুলো হারিয়ে গেছে। তাই এখন একটা ভালো স্বপ্ন দেখি এবং চাই না সেটাও বন্ধ হয়ে যাক। ক্ষমা করবেন, সেটি আর বললাম না। অদৃশ্য উপস্থিতি, স্বপ্নের বাইরে আমার জীবনে আরো কিছু অভিজ্ঞতা আছে। আমি যখন ঘরে একা শুয়ে থাকি, প্রায়ই মনে হয় আমি একা নই। রুমের বাতাস ভারী হয়ে ওঠে, নিঃশ্বাসের শব্দ যেন দ্বিগুণ লাগে। মনে হয় আমার পাশেই কেউ আছে, অদৃশ্য, নিঃশব্দ, কিন্তু উপস্থিত। সবচেয়ে ভয়ের মুহূর্তগুলো ঘটে ঘুমের মধ্যে। হঠাৎ করে খাট এমন ভাবে নড়ে ওঠে যেন কেউ একজন ধীরে ধীরে খাটে উঠে বসলো। ঠিক যেমন একজন একা শুয়ে আছে, আরেকজন পাশে উঠলে খাট দুলে ওঠে। চোখ খুলে দেখি আমি একা, কিন্তু সেই নড়াচড়াটা ছিল একেবারে বাস্তব। প্রায়ই অনুভব করি আমার পাশে কেউ শুয়ে আছে, কারো দৃষ্টি আমার উপর স্থির, অথচ কাউকে দেখা যায় না। আর সবকিছুর মাঝেও যে অনুভূতিটা কখনো মুছে যায় না, ঘটনা একের সেই অবয়ব। আমি স্পষ্ট দেখেছিলাম সে আমার শরীরে প্রবেশ করেছিল, কিন্তু তাকে কখনো বের হতে দেখিনি। যতই ভুলতে চাই, মনে হয় সে এখনো আছে আমার ভেতর, আমার সাথে। যতদিন এই শরীর থাকবে, সেও থাকবে। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া 5টি সত্য, অপ্রত্যাশিত ও অস্বস্তিকর অভিজ্ঞতা, যা আজ প্রথমবার শেয়ার করলাম ভূত.কমে। জানি না ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগবে, কিংবা ভূত.কমে শেয়ারের জন্য কতটা উপযোগী। তবে আমি এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চেয়েছি, এবং যদি আপনারা শেয়ার করেন তাহলে সত্যি আনন্দিত ও কৃতজ্ঞ থাকব। আর যদি সম্প্রচার হয় অবশ্যই জানাবেন শ্রোতা বন্ধুদের কেমন লেগেছে আমার ঘটনাগুলো। আসসালামু আলাইকুম। আজ পবিত্র ঈদের দিন। 30টা রোজা রাখার পর আজকে সেই শুভ দিন, ঈদের দিন। এই ঈদের দিনে আপনাদের জন্য একটি সুন্দর একটি ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি কালো জাদু নিয়ে, আর ঘটনাটি ঘটে নতুন একটি বইয়ের সাথে। পুরোটা শুনুন, তাহলেই
বুঝতে পারবেন এবং ভালো লাগবে আশা করি। তো চলুন এখন আমরা চলে যাই ঘটনায়। একজন নতুন বিয়ে করার পর বিয়েটা হয় অন্য সিস্টেম করে। এই ছেলেটা একটা মেয়ের সাথে প্রেম করতো, একসময় তাকে প্রস্তাব দিত প্রেমে, মানে বিয়ে করার জন্য। তে মেয়েটা রাজি ছিল কিন্তু তার ফ্যামিলি রাজি ছিল না। তো এই হওয়ার কারণে এক ধরনের জেদ করে অন্য একটা মেয়েকে বিয়ে করে আনার পর 6 মাস 8 মাস সংসার করে, ধুম সংসার চলতো, কোনো সমস্যা হয়নি। কিন্তু ছেলেটার মা ছিল অনেক অহংকারী এবং মানে হিংসুটে আর কি। মেয়েটাকে দিয়ে সব কাজ করাইতো। মেয়েটা মুখ বন্ধ করে চোখ বন্ধ করে কাজ করতো, কারোর সাথে কথা বলতো না, ঝগড়া করতো না, অনেক নরম। সব কিছু ভালো থাকার মাঝে ওই ছেলেটা একসময় আগেকার যে প্রেমিকা ছিল এই প্রেমিকার সাথেই মানে কথা বলতে শুরু করে। সম্পর্ক আস্তে আস্তে গভীর হয়ে যায়। ওই মেয়েটার পাল্লায় পড়ে এই মেয়েটাকে ছেড়ে দিবে সিদ্ধান্ত নেয়। তাহলে আপনি যদি ওই মেয়েকে ছেড়ে দেন তাহলে কেন আপনি বিয়ে করলেন? একটা মেয়ের জীবন কেন নষ্ট করলেন? এই কথাটা ওই ছেলেটা একবারও ভাবে না। অহংকারের মাঝে পড়ে, প্রেমের ফাঁদে পড়ে ওই মেয়েটাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এক ধরনের অনেক গণ্ডগোল, কাজাকাজি, সংসার অশান্তি শুরু হয়। হওয়ার পর মানসিকভাবে ওই মেয়েটা ভেঙে যায়, মানে বর্তমান যে বউ আছে ওই বউটা ভেঙে পড়ে যায়। যাওয়ার পরে মেয়েটা বাপের বাড়ি চলে যায়। যাওয়ার পরে ছেলেটাকে ভুলতে পারে না। এরকম হতে হতে ঠিক 1 মাস চলে যায়, ছেলেটা যোগাযোগ করে না। আর এরই মাঝে ছেলেটা বলে আমি অন্য মেয়েকে বিয়ে করব, আগে তার সাথে প্রেম করতাম। তারপর মেয়েটা একসময় নিস্তব্ধ হয়ে যায়। হঠাৎ করে একদিন ওই মেয়েকে একটা জায়গায় ডাকা হয়। তার আন্টি যায় এবং এই পক্ষ থেকে ছেলে যায়, ছেলের মামা যায়। যাওয়ার পর অনেক মানুষজন দেখে মেয়েটা। দেখার পর দেখে তাদের বিচ্ছেদের মানে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। ছেলেটা যায়, যাওয়ার পর মুখ বন্ধ করে চোখ বন্ধ করে একটা সই দিয়ে চলে আসে। মেয়েটা কান্নায় ভেঙে পড়ার পর বাসায় চলে যায়। ঠিক 1 মাস 2 মাস কিছু খাইতে পারে না, কষ্টে হসপিটালে ভর্তি থাকে। মানে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, অনেক কষ্ট, টেনশন, চিন্তা ভাবনা। তার বাবা মা ভেঙে পড়ে যায়, কি করবে কিছু বুঝতে পারে না। এরকম করতে করতে একদিন হঠাৎ করে এই মেয়েটার বাসায় একটি পট মানে বোতল দেখতে পাই, মানে গোল একটা পট সিস্টেম দেখতে পাই। পাওয়ার পরে ওই পটটা মাটি থেকে বের করার পরে যে জিনিসটা দেখতে পাই ওইটা দেখার পরে সবাই মানে নিস্তব্ধ হয়ে যায়, সবাই টেনশনে পড়ে যায়। কি ছিল ওই পটের ভেতর? তো চলুন শুনে আসি কি ছিল। এই পট যখন আস্তে আস্তে খোলা হয় তখন দেখে ওই মেয়েটার ছবি, আর যে মেয়েটাকে ডিভোর্স দিচ্ছে ওই মেয়েটার একটা ছবি, এবং একটা পুতুলের মতো কি জানি একটা চুল, হাতের নখ, এরকম করে দিয়ে তাই সেই মেয়েটার নামও লেখা ছিল। নামটা বললাম না, বলা নিষেধ আছে। থাকার পর ওই মেয়েটার বাবা যখন দেখে তখন দেখার পরে এক ধরনের অস্থির হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। মেয়েটাকে মেরে ফেল দেওয়ার জন্য চেষ্টা করা হয়, কালো জাদু করা হয়। আর ওই মেয়েটা এমন অবস্থা হয়ে গেছে, একদম শুকে গেছে, কোনো ভাত খাইতে পারে না, সবার সাথে মেজাজ করা হয়ে থাকে, মানে অন্যরকমের আর কি। হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যেতে চায়, চিৎকার করতে থাকে, পাগলের মতো হয়ে যায়, মানে পাগল, একদম পাগলি সৃষ্টি হয়ে যায়। তারপর একটা হুজুরকে ডাকা হয়, ডাকার পর সব কিছু দেখানো হয়। দেখানোর পর হুজুর বলে দুঃখের সাথে বলা যাচ্ছে এই মেয়েটাকে ভয়ানকভাবে কালো জাদু করা হয়েছে এবং এই মেয়েটাকে মেরে ফেল দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। একে বলে মানসাহ, যাকে বলে মানসাহ। মেয়েটাকে মানসা করছে আর মেয়েটাকে মনে হয় কোনো কিছু খাওয়ানো হয়েছে। ঠিক ওই হুজুরটা চিকিৎসা করার জন্য বলে আমি শুক্রবার নামাজ পর আমি আপনাদের বাসায় যাব। বাসায় আসে, সব ছবি সব কিছু এক জায়গায় নেয়। নেওয়ার পর ওই হুজুর একটা জিনের মাধ্যমে, ওই হুজুরের জিনের মাধ্যমে খোঁজ খবর লাগায় আর কি। লাগার পর কে করছে সেটা বলে না, মানে বললে অশান্তি, কাজাকাজি, গণ্ডগোল, মারামারি বেশি হবে দেখে এসব কিছু বলে না। পরে চিকিৎসা করার মাঝে বলে আপনাদের এটা লাগবে ওটা লাগবে, অনেক কিছু শর্ত দেয়। এই শর্তগুলো পূরণ করে মেয়েটার বাবা। করার পরে মেয়েটাকে মাঝখানে রাখে, পুতুল, ছবি, সিনেমা সব মানে সব কিছু সামনে রাখে। রাখার পর দোয়া দরুদ পরে আর আস্তে আস্তে করেছে মানে ওই পিকচারটা কি মানে ছবিটাকে কেটে ফেলে, মানে পুড়ে ফেলে দেয়।
চুলটা নষ্ট করে দেয়, নখটা নষ্ট করে দেয় এবং ওই পুতুলের আস্তে আস্তে হাত ভেঙে দেয় এবং পা ভেঙে দেয়, মাথা ভেঙে দেয়। তখন ওই মেয়েটা শরীরে ঝাঁকি দেয় ওঠে, মেয়েটা কষ্ট করে, কান্না করে, বলে আমার হাতে লাগে। যখন হাত ভাঙে তখন হাতে লাগে, যখন পা ভাঙে তখন পায়ে লাগে, যখন ঘাড়টা ভেঙে যায় তখন ঘাড়ে ঘাড়তে থাকে, চিৎকার করে কান্না করে ওঠে। তো হুজুর বলে যতই কষ্ট হোক না কেন আপনারা ভয় করবেন না, এটা আস্তে আস্তে ভালো হবে, আপনারা ভরসা রাখতে পারেন, ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এসব কিছু করার পরে দোয়া দরুদ পরে যখন ফু দেয় আর সব কিছু নষ্ট করে, দোয়া দরুদ পরে ফু দেয় আর সব কিছু নষ্ট করে, এক পর্যায়ে যে সব আগুন লেগে পুড়ে ফেলে দেয়। দেওয়ার পর বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর হুজুর চলে যায় এবং কিছু আমল দেয়, তাবিজ দেয়। দেওয়ার পরে 10-12 দিন ঠিকই থাকে, সব কিছু ঠিক থাকে, সবাই মনে করে ভালো হয়ে গেছে। আমরা গল্পটা শোনার মাঝে আমরাও ভাবছিলাম আসলে সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু এরপরে যে ঘটনা ঘটে, এই ঘটনাটি শোনার পর সবাই অবাক। 10-12 দিন পর মেয়েটা শুয়ে থাকে, থাকার পরে হাত পা নাড়াতে থাকে আর শরীরের ঘাম দিয়ে পুরো শরীর ভিজে যায়, মুখ চোখ কেমন যেন হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, জিভা বের হয়ে যায়। এরকম করে কেন? নড়তে পারে না। তখন মেয়েটাকে কোনো প্রশ্ন করার পর মেয়েটা কথা বলতে পারে না। ঠিক 20 মিনিট 30 মিনিট পর হুজুরকে ফোন দেওয়া হয়, ভিডিও ফোনে হুজুর কিছু দোয়া দরুদ করে ফু দেয়। এক সময় যে মেয়েটা একটু স্বাভাবিক হয়ে যায়, তখন বলা হয় মেয়েটাকে তোমার কি হয়েছিল? কিন্তু ওই মেয়েটা বলে আমার কি হয়েছিল আমি কিছুই জানি না, কিন্তু আমার পুরো শরীর অতিরিক্ত ব্যথা। আর আমি স্বপ্নে দেখি আমার কাছে কে জানি আসলো, আসার পর আমার শরীরের উপর বসলো, বসার পর গলায় চাপ দিয়ে ধরলো এবং মাথার মধ্যে চাপ দেয়, বুকের মধ্যে চাপ দেয়, আর দাঁত অনেক বড় বড়, চোখ রক্তের মতো লাল, এরকম করে আমায় যখন মানে মারতে আসে। এটা কিন্তু আমি স্বপ্নের মধ্যে দেখতেছি, এটা এরকম আমার মনে হলো। কিন্তু এটা কিন্তু স্বপ্ন না, এটা বাস্তব হয়েছে, মেয়ের ওই অনুভব হয়েছে। কিন্তু মেয়েটা ভাবছে স্বপ্নে। সব যারা দেখছে সব কিছু বললো, বলার পরে ঠিক 7 দিন পরে হুজুর আবার আসলো। আসার পর মেয়েটাকে বসে দোয়া দরুদ পড়তে শুরু করার পর এক পর্যায়ে যখন জিন হাজির করা হয়, ওই মেয়েটার শরীরের মাঝে একটা জিন হাজির হয়। তখন ওই জিনটা বলে আমি জিন। জিনের নাম কি যেন এটা বলে, সেটা মনে নাই। ওই ভাই যে ভাইটা গল্পটা বলেছে, বলার পর বলে আমাকে এই মেয়েটাকে মেরে ফেল দেওয়ার জন্য এখানে পাঠানো হয়েছে। এই কাজটা করেছিল ওই মেয়েটার শাশুড়ি। তখন যেহেতু ছাড়াছাড়ি হয়ে গেছে, তখন তার কিছু বলতে পারবে না। তখন চিকিৎসা করার জন্য ওই হুজুরকে অনুরোধ করা হয়। হুজুর বলতেছে এইটা কাজটা করেছে মানে শিরকি কাজ করছে, এটা অনেক খারাপভাবে কাজ করা হয়েছে। তো এরকম হওয়ার পর হুজুর চিকিৎসা করতে শুরু থাকে। করতে করতে হুজুরি বলে তুমি কোথায় থেকে আসছো? বলে ওই জিনটা বলে আমাকে একজন পাঠিয়ে দিয়েছে ওই মেয়েটাকে মেরে ফেল দেওয়ার জন্য। আমি এই মেয়েটাকে না মারা পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না। অনেকবার চেষ্টা করছি, এই মেয়েটা রক্ত খেয়ে ফেলে দিয়েছি, শরীর শুকে ফেলে দিয়েছে। মেয়েটা আসলে শরীর মানে কঙ্কালের মতো হয়ে গেছিল। এসব কিছু হওয়ার পর তখন ওই জিনটা বলে আমি এখান থেকে যেতে পারবো না, কেন আমার যাওয়ার কোনো অনুমতি নেই। তখন হুজুর বলতেছে তুই এখান থেকে যেতে পারবি না, কিন্তু আমি এখান থেকে তোকে যেতে দেবো না, মেরে ফেলে দেবো। তখন হুজুর এক পর্যায়ে দোয়া দরুদ পরে যখন ফু দেয়, তখন ওই জিনটা চিৎকার করে বলে আমার শরীরের মধ্যে আগুন জ্বলতেছে, আমাকে আর শাস্তি দিও না। এখানে থাকলেও শাস্তি পাচ্ছি, আমি যদি এখান থেকে চলে যাই ওখান থেকে শাস্তি পাবো, আমি কোথায় যাব? তখন হুজুর বলে তুই তাহলে মুসলিম হ। তখন ওই জিনটা এক পর্যায়ে রাজি হয়ে যায়, আমাকে মুসলিম করে আমাকে এখান থেকে মেরে ফেলে দেন। আমি এখান থেকে মরে যাওয়ার পর আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আমার কাছে এই দোয়াটা করবেন হুজুর। হুজুর আপনি খুব ভালো, এবং এইরকম পাপ কাজ, কষ্ট দেওয়া মানুষকে, এসব কিছু আমি আর করতে চাই না। জিনটাও অসহায়। তখন এক পর্যায়ে জিনটা মুসলমান হয় এবং ওই জিনটাকে হুজুর পবিত্র কোরআনের শক্তি দিয়ে মেরে ফেলে দেয়। দেওয়ার পর মেয়েটা স্বাভাবিক হওয়ার মাঝে চলে আসে। ঠিক 10-15 দিন পর আস্তে আস্তে সুস্থ হয়ে থাকে, ভাত খায়, ঠিক মতো খাওয়া দাওয়া করে, ডক্টরের চিকিৎসা নেওয়া হয় এবং তার ভিটামিন ক্যালসিয়াম এরকম ওষুধ খাওয়ানো হয়। করতে করতে 1-2 মাস পর মেয়েটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়, চেহারা ফিরিয়ে আসে, গায়ে গোস্ত লাগে, হালকা মোটা হয়ে যায়। যাওয়ার পর মেয়েটা মানে আগেকার মতো চেহারা চলে আসে মেয়েটার। এরকম চেহারা আসার পরে মেয়েটার বিয়ের প্রস্তাব আসে। বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে হয় না। বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে হয় না, ভেঙে যায়। কেন যায় সেটা বুঝতে পারে না। সব কিছু ঠিক, আয়োজন করা ঠিক হয়ে গেছে, কিন্তু তাও মেয়েটার বিয়ে হয় না। তখন ওই হুজুরকে আবার আনা হয়। আনার পর হুজুর বলল এরকম কাহিনী। তখন হুজুর বলতেছে আমি 3 দিন পর আসবো, আসা আমি আপনাদের এসব কিছু যদি কোনো সমস্যা থাকে আমি বলে দেবো, আর যদি কোনো সমস্যা না থাকে সেটাও বলে দেবো। ভালো কথা। ঠিক
3-4 দিন পর চলে আসে হুজুর। আসার পর হুজুর কি জানি মন্ত্র দোয়া দরুদ পড়ার পরে অল্প একটু পর বলতেছে মেয়েটার বিয়ে বাধা আছে, মেয়েটার বিয়ে হতে দিচ্ছে না। একজন কাজ করেছে, ওই মেয়ে বলতেছে স্বপ্নে ওই মেয়েটাকে কিছু খাওয়ানো হয়েছে। তখন বমি করার মাধ্যমে মেয়েটাকে যখন বমি করে তখন কালো দুর্গন্ধ এরকম কিছু বের হয়ে যায় এবং ওই মেয়েটার বিয়ে ভেঙে দেয় এবং ওই মেয়েটার বাসা পুরোটাই বেঁধে দেয়, মেয়েটার শরীর বান্ধা দেয় যাতে ওই মেয়েটাকে আর কিছু কেউ না করতে পারে। করার পর হুজুর কিছু টাকা নিয়ে যায় এবং বলে এরপর থেকে আর কোনো কিছু হবে না, ইনশাআল্লাহ আল্লাহর ওপর আপনার ভরসা করে রাখতে পারেন। তারপর 1-2 মাস পর মেয়েটার বিয়ে হয়ে যায়। মেয়েটা এখনো সংসার করতেছে, স্বামীর বাসায় আছে, খুব ভালো আছে, সুখে আছে, সংসার করে মানে শাশুড়ি বাড়িতে থাকে, অনেক আগে থেকে সুখে আছে। এই পিছনের দিনগুলো মেয়েটার মানে মনে করতে চায় না। এই ঘটনা ঘটে, আর যে বলেছে সেই ঘটনাটি যে ঘটনাটা বলেছে সেই ছেলেটা ওই মেয়েটার পাশের গ্রামে মানে পাশের বাড়িতে থাকে এবং তিনি নিজের চোখে দেখে এইসব কিছু বলেছে। কালো জাদু ভয়ঙ্কর, যদি মানুষের বিয়ে বেঁধে বাধা যায়, এটাও একটা ভয়ঙ্কর। বাধা যায় মানে কি, আপনি বিয়ে হয়তো বা আসতেছে, জিনের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে বিয়েটা ভেঙে দেওয়া হয়, এটাই আর কি। মেয়েটার সব কিছু ঠিক, এখনও ঠিক, কিন্তু দেখেন এর মধ্যে চিন্তা করে দেখেন, এই যে একটা বিয়ে হয়ে গেল, একটা মেয়ের জীবনে লাল কালের দাগ পড়ে গেল, মেয়েটা ডিভোর্সি হয়ে গেল। এখন মেয়েটার মানে মানুষ তো আছে তাই না, অনেক সবাই কিন্তু একটা না একটা আল্লাহ ওসিলা করে দিয়েছে, যতই কষ্ট হোক না কেন জীবন সঙ্গে অবশ্যই পাবে। মেয়েটাও পেয়েছে, মেয়েটার জন্য দোয়া করি এরকম কোনো প্রবলেম যেন আর না হয় তার জীবনে। 2-3 বছর হচ্ছে সংসার করতেছে, কোনো প্রবলেম নাই, কিন্তু এখনো বাচ্চা কাচ্চা হয়নি। আপনারা দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকে এবং আমাদের মাঝে যারা এই গল্পটা শুনতেছে তারাও যেন এরকম ঘটনা কখনো না ঘটান, এর ধার দিয়েও যাবেন না। কেন আল্লাহ আমাদের রিজিক যে কোনো মাধ্যমে দিয়েছে, এটা নিয়ে আল্লাহর কাছে সন্তুষ্ট থাকি। কেন 2 দিনের দুনিয়া কখন মারা যাব কেউ বলতে পারবে না। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।